দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন প্রসঙ্গ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো যে বিষয়, সেটি হচ্ছে খুশি। খুশি কেন? আর সেটি হচ্ছে যে রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উৎসবে মাতবে সারা দেশের মানুষ। এটি যেহেতু বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব, সেই উৎসব ঘিরে নানা রকম কর্মযজ্ঞ রয়েছে, আনন্দ উল্লাস উৎসব রয়েছে, অর্থনীতি রয়েছে। সে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন নুরনবী শান্ত, লেখক ও ফোকলোর গবেষক। কেমন আছেন আপনি? ভালো আছি। শুরুতে আপনি শুনলেন যে রাত পোহালে যেহেতু ঈদের আগের রাতের যে একটা খুশি থাকে, ঈদের দিনের যে খুশি থাকে, মানুষ আগের রাতে প্রস্তুতি নেয় যে সে নামাজটা কোথায় পড়বে, কোথায় ঈদগাহ হবে, সে ধরনের একটা প্রস্তুতি থাকে মানুষের। যেহেতু আপনি গবেষক, আমি শুরুতেই বললাম যে পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। যদি আমি একটু ইতিহাসের দিকে যাই, যে আপনার 16 শতক, 17, 18 এই সময়ে যে ঈদের আবহ ছিল, ইতিহাসে তাকালে দেখা যায় যে 1640 সালে মুঘলদের সময়ে ঈদের জাঁকজমক একটু বেশি হয়, শুরুটা তখনই হয়। এবং ধানমন্ডিতে ওই 1640 সালে যে ঈদগাহ মাঠ হয়, শাহী ঈদগাহ মাঠ ছিল, সেখানে মানুষ ঈদের নামাজ পড়তেন। সেখানে কিন্তু আবার সব শ্রেণী পেশার মানুষ যেতে পারতেন না। নায়েবে নাজির বা তাদের যারা সমকক্ষীয় ছিল, সমগোত্রীয় ছিল, বন্ধুবান্ধব, তাদের ওই লেভেলটা তারা আসলে নামাজ পড়তে যেতেন। কিন্তু এখন দৃশ্যপট চেঞ্জ, এখন পাল্টেছে। এখন একদম সব শ্রেণী পেশার মানুষ একসাথে বসেই নামাজ আদায় করে। তো সেই নামাজের ইতিহাস বা ঈদগাহের ইতিহাস যদি আমাদের একটু বলেন। এটা ঠিকই যে মুঘলদের আমলে জি, প্রথম উৎসবটা শুরু হয়, কিন্তু উৎসবটা কিন্তু একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সবার অংশগ্রহণ আসলে ওইভাবে ছিল না। মুনতাসির মামুন দেখাচ্ছেন যে 150 বছর আগে ঈদ উৎসব বলে কোনো কিছু আমাদের এখানে ছিল না আসলে। তো এটা একেবারেই নতুন। একটা হচ্ছে যে আপনি জানেন যে ইতিহাসটা এরকম যে যেহেতু হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিপরীতে একটা মুসলমান সমাজ বিকাশের একটা প্রেক্ষাপট কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছিল। আচ্ছা, যেটার আলোকে আসলে দেশভাগ এবং পরবর্তীতে পাকিস্তান, তার পরবর্তীতে বাংলাদেশ, এই সব ঘটনা ঘটেছে। মানে ঈদকে শুধুমাত্র ধর্মীয় উৎসব হিসেবে দেখার এখানে আসলে সুযোগ নাই। এটার একটা রাজনৈতিক ইতিহাস আছে, এটার একটা সাংস্কৃতিক ইতিহাস আছে, এবং ঈদ আসলেই আমি একটা সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখতে চাই। ওইটা একটু জানতে চাই যে সাংস্কৃতিক ইতিহাসটা একটু। জি, কারণ এর জায়গাটা হচ্ছে এরকম, ধরেন সংস্কৃতি বিষয়টা কেমন, মানুষ আনন্দ করতে চায়। আচ্ছা, কিন্তু মানুষের বেদনাও সংস্কৃতির অংশ, বঞ্চনাও সংস্কৃতির অংশ, বৈষম্য সংস্কৃতির অংশ। তো এই বেদনা বৈষম্য আমাদের এখানে কিন্তু ছিল। কিন্তু ঈদটা এখানে যখন শুরু হলো, শুরুতে নবাব পরিবারের আপনি লক্ষ্য করবেন যে তাদের একটা প্রচেষ্টা ছিল মানুষকে যেটাকে বলে যে সম্পৃক্ত করার। কিভাবে ছিল? দাতা এবং গ্রহীতার সম্পর্কের মাধ্যমে সেটা ছিল। আচ্ছা, অর্থাৎ তারা এই ঈদ করতে যাবেন, তাদের প্রাসাদ থেকে ঈদগার দূরত্ব 2 ক্রোশ, আচ্ছা ধরা যাক। এই পুরো পথটা জুড়ে তারা টাকা পয়সা, মোহর, কি বলে তখন যে মুদ্রা ছিল, সেগুলো ছড়িয়ে দিতেন, এবং যারা দরিদ্র মানুষ ছিলেন তারা সেগুলো গ্রহণ করতেন। এভাবে তারা একটা ভাগ করে দিতেন। কিন্তু আপনি যেটা বললেন, নামাজ পড়ার ক্ষেত্রে মাঠে সবার প্রবেশাধিকার কিন্তু ছিল না। সেটাই। অর্থাৎ মুসলমান যখন হয়ে উঠেছে, এরপরও যে আশরাফ, যেমন আমরা বলি যে হিন্দুদের ব্রাহ্মণ এবং অন্যান্য যে সমস্ত শিডিউল কাস্ট আছে তাদের মধ্যে যে ভেদ, এটা কিন্তু এখানকার মানুষেরা যখন মুসলমান হলো, ওই ভেদ তাদের মধ্যেও ছিল, যেটাকে ঐতিহাসিকরা বলেন আশরাফ আতরাফ ভেদ। আচ্ছা, অর্থাৎ কেউ উচ্চবংশীয় ছিল, কেউ নিম্নবংশীয় ছিল। ব্যাপারটা যতটা না বংশীয় ব্যাপার, আসল ব্যাপারটা ছিল অর্থনৈতিক। অর্থাৎ যারা ধনী ছিলেন, যারা সচ্ছল ছিলেন, সবসময়ই তাদের সঙ্গে যারা দরিদ্র ছিলেন, এখন যেমন একটা মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছে, তখন তো মধ্যবিত্ত শ্রেণী বলে তেমন কিছু ছিল না আসলে, ধনী এবং দরিদ্র। আর ধনী মানে একটা ফিউডাল সমাজ, একটু যাদের অনেক জমি জমা,
সম্পত্তি সবকিছু তাদের, বাকিরা তো তাদের সম্পত্তিতে আসলে চাকর এক ধরনের। তো সুতরাং এটা হয়ে যাওয়ার পর যেটুকু পাবে, তো যেটা হতো যখনই উৎসব আসে তখন মানুষের কিন্তু অনেক উপকরণের প্রয়োজন হয়। উৎসবের সময় খাবারটা হবে বিশেষ, সেই বিশেষ খাবারের যোগান সক্ষমতা যাদের ছিল না তারা এই উৎসবের অংশ হয়ে উঠতে পারত না। বিশেষ পোশাক একটা প্রয়োজন। আপনি দেখবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছেন যে ঈদের সময় উনি নিজেও দামি এবং সব দামি ব্যাপারটা তো এখন হয়তো সবচেয়ে সুন্দর পোশাকটা, সবচেয়ে উত্তম পোশাকটা উনি পরিধান করে যাওয়ার কথা বলেছেন। তো আপনি জানেন যে আমাদের এখানে একটা সময়ে মানুষ যে বেশিরভাগ মানুষ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ যে কাজগুলো করত তাতে তাদের পোশাক পরিধান করার সুযোগ খুব কম হতো। আচ্ছা, যারা মাছ ধরতো তাদের পোশাক পরিহিত পুরনো কালের কোনো ছবি আপনি খুঁজে পাবেন না। যারা কৃষি কাজ করত তাদের ওই নেংটি পরা খালি গায়ের ছবি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ পোশাক পরিধানের ব্যাপারটা মানুষের সক্ষমতার সাথে সাথে কিন্তু এগিয়েছে। এমনকি নারীরাও আমাদের এখানে আগে যে 2 টুকরো গামছা পরতো, আচ্ছা, নিচে 1 টুকরো উপরে 1 টুকরো, এই জায়গার থেকে তো আজকে আমরা একটা জায়গায় এসেছি। ফলে এই যে ঈদ উৎসবের যে আমি বলবো রূপান্তর, ঈদ উৎসব যদি আমি ধরে উনি যে 150 বছর আগেও শুরু হলো, তো সেখান থেকে আজকের যে রূপান্তর, এই রূপান্তরের পেছনেও কিন্তু ভূমিকা পালন করেছে মূলত আমাদের অর্থনৈতিক পরিস্থিতি। অর্থাৎ অর্থনৈতিক রূপান্তর যেভাবে ঘটেছে ঈদও সেইভাবে রূপান্তরিত হয়েছে। মানে অর্থনীতির চাকার যেভাবে ঘুরেছে ঈদের বিষয়টা সেভাবে এসেছে। আস্তে আস্তে পোশাক পরিচ্ছদ, আপনার ভালো খাওয়া দাওয়া, পোলাও কোরমা আমরা যেটা দেখি। একটা বিষয় আমার কাছে একটু এখন কেমন জানি লাগে যে ধরুন আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 3-4-এ পড়েছি, আপনি হয়তো আরও দেখেছেন যে আমাদের বাড়ির আশপাশে যারা আছেন তারা দলে দলে 5 জন 3 জন 7 জন করে আমাদের ঘরে আসতেন এবং তারা এসেই তারা খাওয়ার জন্য রেডি হয়ে যেতেন। মানে তাদেরকে আমরা বসতে দিতাম, তারা ভাত মাংস পোলাও এগুলো খেতেন কিন্তু। এবং এটা ছিল এক ধরনের স্বতঃস্ফূর্ততা, মানে তারা আসবেই এটা আমরা জানতাম বা আমরাও যেতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ওইভাবে স্বতঃস্ফূর্ত হয়ে কেউ কারো বাড়িতে আমি দেখি যে ওইভাবে করে যায় না। যারা একেবারেই খুব ক্লোজ আত্মীয় স্বজন তারা যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আপনার প্রতিবেশী বা আরেকটু দূরে যারা ছিল তারা কিন্তু একসময় খুব আসতো বাড়িতে ঈদের সময়, দল বেঁধে বেঁধে আসতো। সেই দল বেঁধে আসাটা কিন্তু এখন আর হচ্ছে না। ওই যে মানে তার যে একটা বন্ধন ছিল, একটা একটা বন্ধন ছিল, সেই জায়গায় কি একটু ফিকে হয়ে গেল? খুবই ভালো একটা প্রসঙ্গ। যেটা আমি বললাম যে অর্থনীতি যেমন রূপান্তরিত হয়েছে, উৎসবের ধরন রূপান্তরিত হয়েছে, আসলে আমাদের সমাজ কাঠামোও তো রূপান্তরিত হলো। একটা সময় যখন এই যে ভেদ ছিল বিভিন্ন শ্রেণীতে সমাজে, সেই শ্রেণীটা যতটা না অর্থনৈতিক ছিল ততটা তার থেকে বেশি ছিল সামাজিক শ্রেণী। অর্থাৎ কারা ব্রাহ্মণ, কারা নমশূদ্র, কারা মুসলমান, কারা আবার উচ্চবংশীয় মুসলমান, কারা আবার দরিদ্র মুসলমান। আপনি লক্ষ্য করবেন যে আমাদের পাঠ্যপুস্তকেও এগুলোর প্রভাব কিন্তু আমরা পেয়েছি। যে কাজী নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র পরিবারের মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এভাবে লেখা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ধনাঢ্য জমিদার ছিলেন। অর্থাৎ আমাদের মননে মগজে এ ব্যাপারগুলো ছিল। একটা জিনিস হয়েছিল দেখেন, যে ব্রাহ্মণ্যবাদের বিপরীতে যখন মুসলমান সমাজের একটা সংহতির প্রয়োজন হলো, একটা ঐক্যের প্রয়োজন হলো, এমন একটা সমাজ নির্মাণের কথা মুসলমানের নেতৃবৃন্দ তখন ভাবলেন যেখানে অন্যান্যরা দেখবে যে এখানে কোনো ভেদাভেদ নেই। তার একটা প্রভাব কিন্তু সাধারণ বাঙালি সমাজে পড়েছিল। আমার মনে আছে যে ঈদ হবে, 7 দিন ধরে কাপড় চোপড় ধোয়া হচ্ছে না, নতুন কাপড়ের চিন্তাটা কিন্তু খুব কম মানুষের ছিল। যা আছে সেটাকে নতুনের মতো করে তুলতে হবে। ওটা কয়েক দশক আগেই এসেছে যে নতুন কাপড়, তার আগে কিভাবে ছিল না। না, তারা ওই যে বললাম উত্তম কাপড়, জি, এই উত্তম কাপড়ের ধারণাটা, উত্তম পরিধেয়ের ধারণাটাই কিন্তু ছিল, কারণ ওই অর্থনৈতিক অবস্থা। ফলে 7 দিন ধরে যে কাপড় চোপড় ধোয়াধুয়ি হচ্ছে, খেয়াল করবেন যে মানুষ তার, বিশেষ করে মেয়েরা
তার নিজের বাড়ির পরিচ্ছন্নতা, নিজের বিছানা, নিজের পরিধেয় বস্ত্রাদি সমস্ত কিছু যে পরিচ্ছন্ন করছে তা কিন্তু না। পুকুর ঘাটে যাচ্ছে সবাই এবং সব বাড়ির কাপড় চোপড় ওখানে যাচ্ছে, একজন আর একজনেরটা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, তখনও একটা ফারাক ছিল, কেউ অবস্থাপন্ন মানুষ, তখন কিন্তু ধনী গরিব কথাগুলো কম ব্যবহার হতো। কারো অবস্থা খুব ভালো, বড় গৃহস্থ, বড় গৃহস্থ ও একটু ছোট গৃহস্থ বা দরিদ্র বা কামলা কিংবা কিষান কিংবা একটা বাড়িতেই হয়তো আশেপাশের 10 বাড়ির মানুষ করে খায়। কিন্তু এই ধোয়াধুয়ির পরে যেটা হয়, ঈদের আগের দিন আমার মনে আছে যে সব বাড়ির মানুষ ওই গ্রামের যারা একটু তুলনামূলক অবস্থা তাদের বাড়িতে জড়ো হলো, সারা রাত ধরে সেমাই বানানো চলছে। অসাধারণ। যেমন আমার জন্ম হয়েছে বগুড়ায় আমার নানির কাছে, তো সেখানে রেশমি সেমাই, যেটাকে পরবর্তীতে লাচ্ছায় রূপান্তর হলো, এবং এটা পরে কিন্তু আপনি লক্ষ্য করেন যে এগুলো মানুষের সমাজের মধ্যে নাই, আর চলে গেছে কলকারখানায়, ফ্যাক্টরিতে, অর্থাৎ কর্পোরেটে। আমার দাদার বাড়ি ছিল হচ্ছে রংপুরে পীরগাছায়, ওখানে এক ধরনের ঠেলা সেমাই তৈরি হতো। এখন আমি দেখেছি সেটাও প্যাকেটে বাজারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো আমি রূপান্তরের যে কথাটা বলছিলাম, যে এই যে মানুষ যে একত্রিত হবে, মানুষ কিন্তু কয়েকটা জায়গার থেকে একত্রিত হয়। একটা হচ্ছে আত্মার টান, আর একটা হচ্ছে পারস্পরিক প্রয়োজনীয়তা। আমি বলি, আপনি বলবেন ওই যে পিঠা বানানোর সময় যে আমাদের মা চাচিরা বা খালারা সবাই মিলে যে পিঠা তৈরি করতেন ঈদের আগের রাতে বা তার আগের রাতে, আপনি বললেন যে ঠেলা পিঠার সময় একদম, তখন তাদের যে গল্পগুজব হতো, তাদের যে অসাধারণ মানে মনের যে লেনদেন আদান প্রদান হতো, যে কথোপকথন হতো, যে আন্তরিকতাপূর্ণ পরিবেশ ছিল ঈদকে কেন্দ্র করে, রাত জেগে তারা এইসব কাজ করছে, কোনো ক্লান্তি নেই। সেই পিঠার উৎসব তো এখন ওইভাবে নেই। মানে প্রক্রিয়াগুলোই এমন ছিল যাতে মানুষ পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে। মিথস্ক্রিয়া একটা তৈরি হয়। এই মিথস্ক্রিয়া তৈরি হওয়ার মানে হচ্ছে যে সমাজ একটা গড়ে উঠছে বা সমাজটা সংহত আছে, একজন আরেকজনের সঙ্গে সম্পর্কযুক্ত আছে। এই যে সম্পর্কযুক্ত থাকার ব্যাপারটা শুধুমাত্র আমি যেটা বলছিলাম যে আত্মারই নয়, এটা প্রয়োজনীয়তারও ব্যাপার। অর্থাৎ কারো নেই বলে তাকে আফসোস করতে হচ্ছে না, যার আছে তার সঙ্গে কাজে অংশগ্রহণ করে সে কিন্তু এটা পেতে পাচ্ছে, এবং এই কাজে অংশগ্রহণ করার সময় সে তার যে আজকে যে একটু ইনফেরিয়র বোধ করা, এখন তো মারাত্মক পিছুটান, এখন যেতেই চায়, তাই না? যেতে চায় না কেন? কারণ সে ছোট মনে করে নিজেকে। আরেকজন যিনি বড় মনে করছেন তিনি মনে করেন না, এই মেশামেশিটা বোধহয় একটু সীমায়িত করা দরকার। আর তখন যে ব্যাপারটা ছিল, মেশামেশির সীমাটা ভেঙে অনেক বড় করে ফেলা দরকার। আপনি যেমন বলেন গল্প করছে, শুধু গল্পই কিন্তু না, ঈদ কি ধর্মীয় উৎসব। এবং আপনি দেখেন তখনও আমি শুনেছি যারা মাওলানা ছিলেন বা ইমাম সাহেব ছিলেন গ্রামের, তারা কিন্তু বলতেন দেখো বাবা, গান বাজনা গীত চলবে না। কিন্তু আমার খুব স্পষ্ট মনে আছে এইসব চলতো না, একদিক থেকে চলছে, আর একদিকে ওই যে একসঙ্গে মিলে পিঠা বানাচ্ছে কিংবা রান্না করছে কিংবা কাপড় ধুচ্ছে। শুধু পিঠা বানানো রান্না করাই তো না, কোন হাঁড়িতে রাখলে পরে এটা অনেক দিন থাকবে, এই ব্যাপারগুলো যখন হচ্ছে, শিকাটা কিভাবে নকশা করা হবে, এগুলো মানে এর সঙ্গে তো অনেকগুলো জিনিস জড়িত আসলে। তো এই যে ব্যাপারগুলো যখন ঘটতো, তখন আমি তাদের গান গাইতে দেখেছি, গীত হচ্ছে, আমরা পাশে গিয়ে শুনছি। আবার বাড়িতে যখনই একটু পুরুষ আসলেন, যেনারা চাচ্ছেন না পুরো উৎসবটার ধর্মীয় ভাব গাম্ভীর্য বেশি থাকবে, তারা এসে এই গান, এটা তো ঈদের ব্যাপার, ঈদের মধ্যে গান গাওয়া যাবে না, এই যে ব্যাপারটা। কিন্তু ওই পর্যন্ত আচ্ছা, সবাই চুপ হয়ে গেল। যখনই চলে গেলেন আবার এটা শুরু হলো। কারণ এই যে ব্যাপারটা, আমি যে কারণে শুরুতেই বলছি যে আসলে ঈদ আমাদের এখানে অন্তত আমি বলবো যে যতটা না ধর্মীয় উৎসব, তার থেকে অনেক বেশি সাংস্কৃতিক উৎসব। এবং এখন তো বিশেষ করে এই বাংলাদেশের বয়স 53 বছর পেরিয়ে গেল, সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব হচ্ছে এখন ঈদ, সামাজিক উৎসব হচ্ছে এখন ঈদ। সেটাই আমি একটা বিরতি নেব, তার আগে এই প্রশ্ন রেখে যাই। আপনি যেটা বলছিলেন যে যেহেতু সামাজিক সাংস্কৃতিক উৎসবের কথা বলছেন, ঈদ যেহেতু বাঙালি মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব, সেই উৎসব কিন্তু সেই উৎসবের সাথে এখন স্থানীয়, যেটা আমি বললাম যে স্থানীয় সংস্কৃতি, স্থানীয় কৃষ্টি কালচার মিশে একটা নতুন রূপ পেয়েছে।
সেটা এখন বিশেষ কারোর জন্য না, এটা যেন কেন জানি সবার জন্য একটা উৎসবে পরিণত হয়েছে। সেই জায়গাটায় কি আমরা আন্তরিকতা, সৌহার্দ্য, ভালোবাসা এগুলো কি হারিয়ে ফেলেছি এই জৌলুসের কারণে কিনা? অর্থনীতির বাজার অনেক বড় হচ্ছে, অর্থনীতি অনেক ঘুরে ঘুরে অনেক বড় আকার ধারণ করেছে, সেই জায়গাটার অর্থনীতির যে দাপট, সেই দাপটের জৌলুস গর্জিয়াস আশায় ওই যে স্মৃতিগুলো, ওই যে আন্তরিকতাপূর্ণ পরিবেশ, সেটা আমরা হারিয়ে ফেললাম কিনা? বিরতির পরে সেটা আপনি একটু বলবেন। দর্শক, এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন, আশা করি কোথাও যাবেন না। বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম খুশি নিয়ে। স্টুডিওতে রয়েছেন নুরুন নবী শান্ত, লেখক ও ফোকলোর গবেষক। আমি বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম, এই যে বিষয়গুলো, আন্তরিকতা, এগুলো কি আসলে অর্থনৈতিক যে জৌলুস, হ্যাঁ, ওটার কারণে কি আমরা হারিয়ে ফেললাম কিনা? কারণ এটা এখন এই যে ঈদ উৎসবটা, এটা এখন স্থানীয় সংস্কৃতির সাথে মিশে নতুন একটা উৎসবে পরিণত হয়েছে। সেই জায়গায় এই যে যেটা বলছিলাম আমি, যে অর্থনীতির দাপটের কাছে কি ওই ঈদের সেই আবহটা, সেই 17, 18, 20 শতাব্দীর যে ঈদ ছিল, সেটা থেকে একটু দূরে সরে আসলাম কিনা? এখনও জৌলুস আছে, এখনও সব কিছু আছে, তারপরে কোথায় জানি একটু গ্যাপ, কোথায় জানি একটু ফারাক। সফল ভাই ঠিকই বলেছেন। দেখেন, এই যে গ্যাপটা বললেন, এই বৈষম্যটা আগেও ছিল, কিন্তু এটা তো প্রকট ছিল না। এবং বৈষম্যকে মানুষ তখন দেয়াল মনে করতো না আসলে। অর্থাৎ বৈষম্য এমন কোনো দেয়াল নয় যার টোপকে এক শ্রেণী আর এক শ্রেণীর সঙ্গে মিলিত হতে পারবে না। এই ব্যাপারটা তখন ছিল। এখন ব্যাপারটা উল্টো হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে আসলে সমাজ আগে চলতো নিজের মতো করে। আপনি যেটা বললেন যে স্থানীয় সংস্কৃতির প্রভাব যে কোনো উৎসবের মধ্যে পড়ে, সেটা ঈদের উপরেও পড়েছে। কারণ লক্ষ্য করবেন যে রংপুরে যে ধরনের সেমাই তৈরি হতো ঈদে, বগুড়ায় ঠিক ভিন্নতা। আমি এই দুটো এলাকায় মিলে বড় হয়েছি বলে আমি খুব ভালো করে এই তফাৎটা টের পাই। এমনকি ঠাকুরগাঁ, রানীশঙ্কর, হরিপুরেও কিন্তু আমি কিছুটা সময় শৈশবে কাটিয়েছি। ফলে আমি তিনটা এলাকারই এই যে খাবার দাবারের পার্থক্যটা টের পাই। একই ঈদের সময় আমি 3 এলাকাতেই কাটানোর সুযোগ হয়েছে আমার। খাবারগুলো একরকমের নয়, মিষ্টান্ন এইটা একটা সাধারণ মিল। এবং ওই যেটা যে শ্রেণীর মধ্যে যে মেলামেশার ঘাটতি, সেটারও কম ব্যাপার তখন ছিল। অর্থাৎ বৈষম্যটা এত বড় দেয়াল হয়ে ওঠেনি। কিন্তু সমাজ পরবর্তীতে আসলে পরিচালিত হয়েছে বৃহত্তর কতগুলো কাঠামোগত নীতি দ্বারা। তো আমাদের কাঠামোগত নীতি কি? প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পৌঁছানো। তো এই প্রতিযোগিতা যেমন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে করছে, তো ক্রমেই রাষ্ট্রের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হলো যেখানে সমাজের ইউনিট যারা, পরিবারগুলো কিংবা একই পরিবারের সদস্যরা ব্যক্তি হিসেবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সেটা কিসের? অর্থনৈতিক প্রবৃদ্ধিজনিত প্রতিযোগিতা। অর্থাৎ কে কতটা অর্থনৈতিক লাইনে অবস্থান করে, লেভেলে অবস্থান করে, তারপর নির্ভর করে এখন মানুষের মর্যাদা নির্ধারিত হচ্ছে, মানুষের শ্রেণী নির্ধারিত হচ্ছে, এবং মানুষের উৎসবের আনন্দ বেদনাও কিন্তু নির্ধারিত হচ্ছে। এমনকি মৃত্যুর পরও আপনি লক্ষ্য করবেন কার কবর বনানীতে হবে আর কার কবর যেখানে একটু কম পয়সায় পাওয়া যায় হবে, এগুলোও নির্ধারিত হচ্ছে। তো যখন সমস্ত কিছু একটা সমাজের বসবাসকারী মানুষের মূল্য নির্ধারিত হয় অর্থনীতির মাপকাঠিতে, তখন এই সমস্যাগুলো হয়। এবং সমস্যাগুলো বলতে আমি বোঝাচ্ছি পারস্পরিক যে সৌহার্দ্য, সেটা নষ্ট হতে থাকে। তো বৈষম্য আগেও ছিল, এখনও আছে। সেটাকে এখন প্রকট, এখন সেটা প্রকট এই অর্থে যে আপনি লক্ষ্য করবেন যে ঈদের কথাই বলি, ঈদের অনেকগুলো অনুষঙ্গের মধ্যে একটা হচ্ছে খইমুড়ি। সেটা একটু মিষ্টি টিষ্টি দিয়ে, যেটাকে মুরকি বলি আমরা, খই দিয়েও এগুলো বানাই। এটা কিন্তু বাড়িতে হতো, দোকান থেকে কিনতে হতো না। এমনকি কিছু যে সেমাইটাও যে বাজার থেকে কেনা হবে, এই ধারণাই মানুষের মধ্যে জন্মেছে আমি দেখেছি 80-র দশকে।
তার আগে হয়তো ঢাকা শহরে থাকতে পারে, গ্রামাঞ্চলের মানুষ বাজার থেকে সেমাই কিনবে, তেল নুন ইত্যাদি ছাড়া বাজার থেকে কেনার ব্যাপার, বাকি জিনিসপত্র বাজার থেকে কেনার চিন্তাই করতে হবে। তাহলে নিজেরা যখন এগুলো তৈরি করছে তখন তো পরস্পরকে প্রয়োজন হচ্ছে, কারণ যে লোকটা দই বানাতে জানে একটা গ্রামে তাকে দরকার হচ্ছে, এখন তো দরকার হচ্ছে না, কারণ দই এখন একটা সে আর আসছে না বাড়ি, চেইন শপের অংশ। হ্যাঁ, আমি বাজার থেকে নিয়ে আসছি, হ্যাঁ, ওই যে বানাতো তাকে আবার আর লাগছে না, আমার বাড়িতে সে আসছে না, বা গ্রামে যে লোকটা মিষ্টি বানাতো তার একটা অংশগ্রহণ ছিল ঈদে, তো এখন তো আপনি মিষ্টি কেনার জন্য ব্র্যান্ড শপে যাচ্ছেন। এটা কিন্তু শুধু ঢাকা শহরে না, এটা গ্রামীণ দিনাজপুরে, রংপুরে, এমনকি গ্রামের লোকেরাও এসে শহরে আসা সহজ, যোগাযোগ বেড়েছে। এই যে যোগাযোগ বাড়াটাকে, অনেক সেতু হওয়াকে, অনেক বড় বড় ভবন হওয়াকে আমরা উন্নতি হিসেবে যখনই ধরলাম, এই সমস্ত কি করলো, মানুষের মধ্যে কিন্তু ব্যবধানও যে তৈরি করলো এটা আমরা টের পেলাম না আসলে। কারণ আমরা শুধুমাত্রই জোর দিয়েছি এই বৈষয়িক উন্নতির প্রতি, আমরা শিক্ষার উন্নতির প্রতি জোর দিইনি, আমরা সংস্কৃতির উন্নতির প্রতি জোর দিইনি। আপনি লক্ষ্য করেন যে আমাদের ছোটবেলায় আমি দেখেছি যে ঈদ মানেই হচ্ছে সেখানে একটা কোনো অনুষ্ঠান হবে, ঈদ হয়ে গেল, নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, বিকেলবেলা কি করব, একটা অনুষ্ঠান হবে, হাডুডু খেলা হবে, ঘুড়ি ওড়ানো হবে। এই কিছু লোক আছে যারা ওই হাডুডু খেলা হচ্ছে একদিকে, তারা চতুর্দিকে ঘিরে ধরে গান গাচ্ছে। এটা কোনো ওই রকম আনুষ্ঠানিকতা না যে আচ্ছা স্টেজ করো, একটা মাইক লাগাও, সেরকম না। আমি দেখেছি, আমিও দেখেছি ছোট। এই যে গান বাজনা হচ্ছে, এই যে খেলা হচ্ছে, এই যে ঘুড়ি ওড়ানো হচ্ছে, এই যে মেয়েরা কুতকুত খেলছে, বৌসি খেলছে, এগুলো খেলতো কিন্তু ঈদের দিন, অর্থাৎ নামাজ পড়ার দুপুরের পর থেকে এগুলো শুরু হয়ে যেত। কেউ কি কাউকে দাওয়াত দিত না, এটা কোনো দাওয়াতের ব্যাপার। আমরা এই যে যখন অল্প বয়সী ছিলাম, গ্রামের কার বাবা ধরেন কামলা, কার বাবা, এগুলো তো আমরা ভাবতাম না, আমরা সবাই বন্ধু ছিলাম এবং আমরা বসে সকালবেলা ঠিক করতাম যে এখন কার বাড়িতে, এই বাড়ির পরে কোন বাড়িতে যাব, এই বাড়ির পরে দাওয়াত দেওয়ার অপেক্ষার ব্যাপার। আমি সেটা বলতাম, দাওয়াতের বিষয়টা এখন এসেছে কিন্তু, আমাকে দাওয়াত করতে হবে বা আমি দাওয়াত দিব, কিন্তু এক সময় কি এরকম দাওয়াতের ব্যাপার ছিল? বিশেষ করে ঈদের একেবারেই ছিল না, দাওয়াত ছাড়াই তো মানুষ যেত, ওই দিন সারাটা দিনে হচ্ছে দাওয়াতের উপর থাকবে, কিন্তু দাওয়াত দেওয়া হতো না। এবং কে কতটা বাড়িতে যেতে পারলাম সেটা নিয়ে আবার আমরা একটা কম্পিটিশন যে আমি অতগুলো বাড়িতে গিয়েছি, এতগুলো জায়গায় সেমাই খেয়েছি, আচ্ছা ওদের বাড়িতে কিন্তু মাংস, ওই সময়টা ভালো ছিল, মাংসটা মজার ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি যেটা বললেন, সত্যি সত্যি দাওয়াত দিলেও আমি যাব কিনা আমি ভাবছি, যে যে আমি যে ওর বাড়িতে যাব, বা এই যে পরস্পরকে দেওয়া, দেখেন জানে যে ঈদের দিন প্রত্যেকের বাড়িতেই সবচেয়ে যিনি নিরন্ন মানুষটা তার বাড়িতেও কিছু খাবার তৈরি হবেই এটা। তবু কেন এই নামাজ চলছে একদিকে, আর বাড়ির মেয়েরা এবং ছোট ছোট ছেলে মেয়েরা পরস্পরের বাড়িতে খাবার বিলিয়ে বেড়াচ্ছে? এটা এরকম নয় যে ওর বাড়িতে খাবার নেই বলে তাকে দেয়া, এটা হচ্ছে প্রতিবেশিতা, এটাই হচ্ছে সম্পর্ক। তো যখন এটা থাকলো না, আপনি আজকে দেখেন হয়তো আমাদের মনে হচ্ছে যে গ্রামে নিশ্চয়ই এখনো প্রতিবেশিতা আছে, এখন সম্পর্কের সূত্রটা কি ছিঁড়ে গেল? যদি ছিঁড়ে যেয়ে থাকে তাহলে সেই সূত্রটাকে কিভাবে বাঁধা যায়? মানে আমি আবার সেই সম্পর্কগুলো গড়তে চাই, আমি আবার সেই সম্পর্কের মজবুত সুতাটাকে বাঁধতে চাই। এটা আসলে দেখুন, বলে যে ভেঙে দেওয়া খুব মুহূর্তের ব্যাপার, জি, অর্থাৎ অল্প সময়ে ভেঙে ফেলা সম্ভব, গড়ে তোলাটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার। তো আমাদের গড়ে যদি আমরা সত্যিই তুলতে চাই, একটা সংহত সমাজ যদি গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু অন্তত বলে, যেমন ধরেন আজকে যদি একটা শিশু প্রি প্রাইমারিতে ভর্তি হয়, তার ইউনিভার্সিটি বা এরকম, সে যদি টেকনিক্যালও পড়ে বা অন্য, আমি যদি ইন্টারমিডিয়েটও ধরি, তবু তো তার 13-14 বছর লাগবে। এরপরে তার মধ্যে কিছু ম্যাচুরিটি আসবে সমাজের মধ্যে, আরও আপনি যদি 6 বছর যোগ করেন অর্থাৎ 20 বছর। তার মানে আমি বলছি যে আপনি যদি সত্যিই চান, অর্থাৎ এই রাষ্ট্র যদি সত্যিই চায় আমাদের মানুষ পরস্পরকে ভালোবাসুক, শুধুমাত্র অর্থ হলে, বড় বড় রাস্তা হলে আর বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হলেই যে একটা দেশ পরস্পরকে ভালোবেসে একটা সুসংহত সমাজ নিয়ে এগিয়ে যাবে, এরকমটা আসলে হবে না কখনো। সেটা আমরা পশ্চিমা দেশগুলোর দিকে তাকালে বুঝতে পারি যে মানুষের সৌহার্দ্যটার অভাব কিভাবে কাজ করে সমাজের, এবং এমনকি ব্যক্তি মানুষের মনস্তত্ত্বের উপরেও প্রভাব ফেলে। মানুষ আত্মহত্যা করে, মানুষ একাবোধ করে। তো সেটা যেতে হলে আমার কাছে যেটা মনে হয়, প্রথমত আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখন সবাই লেখাপড়া যেহেতু করতে যায়, এই শিক্ষা ব্যবস্থাকে করতে হবে আমাদের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, অর্থাৎ আমরা যে
সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্য আমাদের আছে, এখনো বজায় আছে যেটুকুও, সেটাকেই যদি আমরা এটাকে বলে স্কেল আপ করতে পারি, সেই স্কেল আপটা তো এমনি এমনি হবে না, শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে করতে হবে। আর আমাদের এই যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা, এর পাশাপাশি কিন্তু আমাদের সামাজিক শিক্ষার কতগুলো জায়গা ছিল। আপনি হয়তো জানেন যে রাজশাহী অঞ্চলে গম্ভীরা হয়। এই গম্ভীরা গানটার কাজ কি? কাজ হচ্ছে গানের ভেতর দিয়ে সমাজের অসঙ্গতিগুলো মানুষকে ধরিয়ে দেওয়া এবং ওখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার একটা রাস্তাও কিন্তু দেখিয়ে দেওয়া। তো ওটা একটা সামাজিক শিক্ষার উপকরণ। আমাদের যে কবির লড়াইগুলো হয়, ওরা যে প্রশ্ন উত্তরের মাধ্যমে পরস্পর লড়াইটা করে, ওরা কি করে আসলে, অর্থাৎ আমার জীবনটা কোন পথে চলবে এবং কোন পথে গেলে পরে আমি ক্ষতিগ্রস্ত হব, কখন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, কোন জায়গাটায় সমাজ সমষ্টি ক্ষতিগ্রস্ত হবে, এগুলো কিন্তু কবি গানের মধ্যে আছে। সেগুলো তো আমরা হারিয়ে ফেলেছি। কবি লড়াই, গম্ভীরা গান তো হারিয়ে ফেলেছি। আমরা যে শিক্ষাটা নিয়ে, যে শিক্ষার ভিতর দিয়ে বড় হই, শিক্ষাটা আমাদের না, অত্যন্ত দুঃখজনক। সেই যে ব্রিটিশ আমলে তারা যে ব্যবস্থাটা চালু করে দিয়ে গিয়েছিল, আজকে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা যেখানে গিয়েছে, আমরা কিন্তু সেই জায়গার থেকে খুব বেশি এগিয়ে যেতে পারি নাই। এবং আমাদের শিক্ষার মধ্যে সব আছে, কিন্তু সামাজিক শিক্ষাটা নাই। আমরা জেন্ডার শেখাচ্ছি, আমরা ধরুন অনেক কিছু শেখাচ্ছি, দেশপ্রেম শেখাচ্ছি, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু করছি, কিন্তু আমাদের যে বৃহত্তর একটা সামাজিক ভাঙচুর চলছে, ভেঙে যাচ্ছে সব কিছু। এমনকি ভাই বোনের সম্পর্কগুলোও যে থাকছে না ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে। কারণ বোন হয়তো অত্যন্ত ধনী হয়ে গিয়েছে, ভাই এখনো হয়তো গরিব রয়ে গিয়েছে। এই যে ভাই বোনের মধ্যে সম্পর্কটা শুধু এই কারণেই থাকছে না। এটা খুব আশ্চর্যজনক ঘটনা। বাংলাদেশে এবং বাঙালি সমাজে এরকম ছিল না। তো এই যে আসলো, এটা আমি বলবো যে আমাদের শিক্ষার দোষ। আচ্ছা, এই দোষটাকে দূর করতে হবে। যদি আমরা আজকে দূর করি, ধরুন যে সব কিছু মেলে আজকে একটা পরিকল্পনা প্রণীত হলো, কালকে থেকে এটা বাস্তবায়ন হবে, তাহলে 20 বছরের মধ্যে আমরা আমাদের যে সমাজ চাই, যে জীবন চাই, যে আনন্দ চাই, যে খুশি চাই, সেটা আমরা পাবো। আজ থেকে সেটা শুরু করতে চাই। জানি না এটা সম্ভব কিনা, কারণ এটা তো আসলে এটা কিন্তু একটা কারণ আমরা এখন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করি। আমার ছোটবেলায় মনে আছে যে আমার দাদাদের কাছে গল্প শুনতাম যে আচ্ছা, এই যে 2 দিন আগে আমরা ছিলাম ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশরা আমাদের শাসক ছিল, কয়েকদিন পরে আমাদের হলো পাকিস্তানি শাসক, তারপরে এখন যে স্বাধীন বাংলাদেশ হলো, গ্রামের যে মানুষটা খেটে খাচ্ছে, তার উপর এই রাজনীতির প্রভাবটা অনেকভাবে পড়েছে, কিন্তু তার মনোজগতে একটা ব্যাপার ঘটেছে, সেটার খোঁজ হয়তো আমরা সেভাবে রাখিনি। এখন যেমন জনগণের গল্প লেখা হচ্ছে ওই সময়গুলোকে নিয়ে, সে ব্যাপারটা কি কিছু আসে যায় না। কারণ আমার একমাত্র লক্ষ্য হচ্ছে আমি এই আজকের দিনের শেষে, অর্থাৎ আজকের দিনের খাবারটা আমার জোগাড় হচ্ছে কিনা। এই গল্পটাকে আমাকে ব্রেকের পরে শুনতে চাই। নিশ্চয়ই। জি দর্শক, এরপর যে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম খুশি নিয়ে। আমাদের সাথে রয়েছে নুরুন্নবী শান্ত। আপনি বিরতির আগে যে গল্পটা বলছিলেন সেই গল্পটা শেষ করুন। আমি যেটা বলছিলাম যে আমি কখন খুশি হই, আচ্ছা, আমার একটা প্রত্যাশা তৈরি হয়, প্রত্যাশা পূরণ হলেই তো আমি খুশি হই। তো আমাদের প্রত্যাশা ছিল খুব সামান্য। আমি যদি ধরেন একেবারেই আমাদের স্বাধীনতার পরপর 70-এর দশকের জীবনটা, যেটা আমি প্রত্যক্ষ করেছি, ইতিহাস বা বইয়ে এই কথাগুলো কিন্তু লেখা থাকে না, থাকে রাজনৈতিক ইতিহাস, থাকে যুদ্ধের ইতিহাস, কিন্তু মানুষ কীভাবে, সামাজিক ইতিহাস আমাদের এখানে খুব কম, অর্থাৎ সামাজিক ইতিহাস চর্চার ব্যাপারটাই এখানে নাই। কিন্তু যদি আমি সেটা করতে পারতাম, তাহলেও হয়তো আমি বুঝতে পারতাম যে আমাদের সমাজ কোন জায়গায় থেকে আজকের এই বিশৃঙ্খল জায়গায় চলে এলো, এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেটা হচ্ছে যে আমার প্রত্যাশা খুব সামান্য, যে আমি ঠিকঠাক মতো খাচ্ছি, পূরণ হয়ে গেল, আমি অত্যন্ত খুশি। এরপরে আমাদের প্রত্যাশার সঙ্গে যোগ হলো যে না, কিছু স্বাস্থ্য সচেতনতাও তো আমাদের হলো, সুতরাং স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরতে হবে। আমি দেখেছি যে ঈদের দিন ছাড়া গ্রামের মানুষ কেউ স্যান্ডেল পরতো না। ঈদের দিন পরতো কারণ ওই দিন একটু হতে হবে। আচ্ছা, কেন পরতো না? আমাদের গ্রামে অন্তত যে স্যান্ডেল পরে হাঁটতো তাকেই ঠাট্টা করে হতো, এই স্যান্ডেল পরে হাঁটলে চট চট শব্দ হয়। আচ্ছা, গ্রামে তো মাটি কাদা, বলে চোটে ভদ্র হয়েছে দেখছস স্যান্ডেল পরে হাঁটলে। আচ্ছা, মানে কি আশ্চর্য। আর বাড়িতে আপনি শার্ট গায়ে দিয়ে আছেন,
এটা সে তো একটা কি বাড়ির মধ্যে তুই শার্ট গিয়ে দিয়েছিস কি কারণে? আচ্ছা, দারুণ জিনিস। তার মানে কি মানুষের প্রত্যাশাটা কোন পর্যায়ের ছিল? তো সেখান থেকে আজকের প্রত্যাশা কি মানুষের? পোশাক তো লাগবেই না, যে কোনো পোশাক হলে চলবে না। চিন্তাও করতে পারি না যে আমি স্যান্ডেল ছাড়া বা খালি গায়ে আমি থাকবো বাড়িতে, এটা তো আসলে ভাবা যায় না। এখন পোশাকের রং কি হবে, পোশাকের ডিজাইন কি হবে, সেই ধারণাটা তো প্রত্যন্ত গ্রামের মানুষের তৈরি হয়েছে খুব অল্প সময়ে, দ্রুততম সময়ে তৈরি হয়েছে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ঈদের সালামির একটা ব্যাপার আছে। আপনি ঈদের দিন আমরা এখনও সালামি পাই এবং সালামি দেই, কিন্তু ইতিহাস থেকে যেটা দেখি যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এবং কবি জসিমউদ্দিনের যে আত্মজীবনী বা স্মৃতি, তাদের লেখালেখিতে যে ওই দিন ছোট শিশু কিশোররা তারা নামাজে যাওয়ার আগে বাড়ির মুরব্বী বা বড়দের সালাম করে সালামি নিত, এরপর ঈদগাহ যেত, আসার সময় কিছু আইসক্রিম বা কিছু মজার কোনো খাবার টাবার তারা কিনে নিয়ে আসতো। সেই সালামিটা এখনও আছে, এখনও সেটা চলছে, কিন্তু সেটার রূপ কি একটু বদলে গেল? এখন সালামিটা একটা উৎসব, ওইরকম উৎসবে পরিণত হয়েছে যে আপনি ধরেন এখন বিকাশ আছে, এখন রকেট আছে, এখন নগদ আছে, আপনি নিজের থেকে পকেট থেকে দিচ্ছেন, কিন্তু অনেকে আবার বিকাশে পাশাপাশি আছে, হয়তো পাশাপাশি থেকেই তাকে মোবাইলে ঈদ সালামি দিচ্ছে। হ্যাঁ, এই যে উৎসবের যে রূপান্তর, উৎসব যে অন্যভাবে, আমরা আধুনিকতার ভিতরে অনেক ভেতরে চলে এসেছি। তখনকার যে সালামির রেওয়াজ আর এখনকার যে সালামি, এখনটা ঈদই হয়ে গেছে। যদি এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা থাকে, কোনো মজা, কোনো স্মৃতি থাকে? আমার দুই রকম স্মৃতি আছে, কারণ আমি যেভাবে বড় হয়েছে সেখানে দুই ধরনের মুসলমান ছিল। আমি এভাবেই একটু বলি। আচ্ছা, আমি জানি না এইভাবে চিহ্নিত করাটা ঠিক না। একটা হচ্ছে আহলে হাদিস আর একটা হচ্ছে হানাফি। তো এই যে সালামি বা ঈদি শব্দটা তখন আমি খুব কম শুনেছি, ইদানিং ঈদি শব্দটা খুব প্রচলিত। জি, তো এই ব্যাপারটা ছিল, কিন্তু আহলে হাদিসদের মধ্যে আবার এই ব্যাপারটা ছিল না। তার মানে ওই যে বাচ্চাদের হাতে ঈদের দিন যে কিছু দেওয়া, ও একটু হয়তো বিকেলবেলা হলেই তো যেখানে খেলা হচ্ছে বা এই হচ্ছে, ওখানে কিন্তু ওই যে তুলার মিঠাইওয়ালা আসবে, ওখানে একটু ওই যে ঘূর্ণি পাখা ওগুলো নিয়ে আসবে, সুতরাং একটু কেনা হবে। গ্রামে হয়তো কেউ একজন দোকান নাই, ঈদের দিন উপলক্ষে সে একটা কাপড় বিছিয়ে ওর মধ্যে কিছু চকোলেটের বাক্স নিয়ে বসবে রাস্তার মোড়ে। তো শিশুদের তো উপভোগের প্রয়োজন আছে, হয়তো একটা ঘুড়ি সে উড়াতে চায়, ঘুরে উড়াতে গেলে আচ্ছা কে জিতবে তার জন্য পরস্পর তারা দেবে, আচ্ছা আমি জিতলে তুই কিন্তু আমাকে 8 আনা দিবি, এই 4 আনা 8 আনার মামলা আর কি। তো এই সালামিটার দুইটা দিক আছে, একটা হচ্ছে সম্পর্ক, বড়দের সঙ্গে শিশুদের সম্পর্ক তৈরি হওয়া। এই সম্পর্কটা অত্যন্ত মমত্বের সম্পর্ক তখন ছিল, কারণ একটা ঈদের দিন হচ্ছে আমার বাড়ির শিশুটিকে আমি কিছু একটা দিব না যে সে ওটা দিয়ে একটু ফুর্তি করবে না, ওই যে খুশির সঙ্গে একটা সম্পর্ক যুক্ত, এইটা হতে পারে না। সুতরাং সালামি কেন বলা হতো? কারণ সালাম করতে হতো আগে পায়ে। এই যে পায়ে সালাম করতে হতো, এতে কিন্তু দেখেন দুটো ঘটনা ঘটতো। একটা হচ্ছে সরাসরি একটা শারীরিক সম্পর্ক স্থাপন হচ্ছে। এখন কিন্তু সালামটা করতে হয় না, এখন আপনার মোবাইলের মাধ্যমে সালামি চলে যাচ্ছে। সালাম থেকে সালামি, তো মানে সালাম করা থেকে সেটা তো নাই, আসলটা নাই। ওই জায়গাটায় আমি যাচ্ছি, সেটা হলো যে ওই যে বললাম না যে সমাজে অনেকগুলো উপকরণ যুক্ত হয়, তার মধ্যে একটা হচ্ছে প্রযুক্তি। আমাদের এখানে প্রযুক্তি কবে আসলো? ধরেন একেবারেই 90 দশকের শুরুতে কিছু কিছু যারা অত্যন্ত ধনী তাদের হাতে, তারপর আস্তে আস্তে এটা একদম এখন তো সবার গণমানুষের হাতে এসেছে। আমি যে বিচ্ছিন্নতার কথা বলছিলাম, মানে পরিবারে ব্যক্তিতে ব্যক্তি পরিবার এদের সমন্বয়েই তো সমাজ তৈরি হয়, এবং যদি সংহতি থাকে তাহলেই সামাজিক উৎসব সত্যিকারের উৎসবের রূপ। তো আপনি যখন আপনার হাতে প্রযুক্তির মাধ্যমে কারোর সঙ্গে কথা বলার সুযোগ আছে, আপনি দেখেও কথা বলার সুযোগ আছে, আপনি চাইবেন খুব কম, যদি আপনি মোটামুটি মধ্যবিত্ত হন, যে আমি ঈদের সময় এই ধরুন সৈয়দপুর ঢাকা 7,500 টাকা বিমান ভাড়া আপনি দিতে চাইবেন না। বাসে এই যে সাধারণভাবে যে সময়টা লাগার কথা আমাদের রাস্তাঘাটের জন্য, দীর্ঘ পথ অতিক্রম করে আপনি যেতে চাইবেন না, কারণ যে ভাড়াটা ঢাকা রংপুর যেতে যা লাগে, যেমন আমি দেখলাম যে এসি বাসের ভাড়া নাকি এখন 2,500 টাকা ঢাকা রংপুর। তো আপনি কিন্তু অনেক সময় যেতে চাইবেন না, কিন্তু ন্যূনতম এখন পর্যন্ত আপনি রক্তের টানটা অনুভব করেন।
ভেতরে। সেটা তো ঢাকা শহর দিকে তাকালেই বোঝা যায় যে কত মানুষ চলে যাচ্ছে গ্রামে। যে কারণে আপনি প্রযুক্তি ব্যবহার করেন, আপনি যেতে পাচ্ছেন না, কিন্তু গ্রামে আপনার ভাতিজা ভাগ্নে কেউ না কেউ আছে, তো আপনি প্রযুক্তি ব্যবহার করে তাকে তো কথা বলতে পারছে, তাদের ছবি দেখতে ফলে পাচ্ছে, এটা ঈদিতে পরিণত হয়েছে। অর্থাৎ ঈদ আসলে আপনার যেহেতু আর সালাম করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু এর তো একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। মানে অর্থনীতি তো দুটো দিক, একটা ফর্মাল মানে যেটা কেন বলে আনুষ্ঠানিক অর্থনীতি, আর হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনীতি। অনানুষ্ঠানিক অর্থনীতির একটা দিক হচ্ছে এই যে যার যে সক্ষম সে অক্ষমকে তার অর্থনীতি থেকে উদ্বৃত্তর জায়গার থেকে কিছু একটা দেবে, দেওয়ার ফলে একটা সমন্বয় তৈরি, অর্থাৎ মানে অর্থনীতির ব্যাপারটা সবার মধ্যে ছড়াবে। এই যে এই চুইয়ে পড়া অর্থনীতি কিন্তু উপর দিকে আছে, কিন্তু নিজের পরিবারের ক্ষেত্রে সম্পর্কযুক্ত মানুষের ক্ষেত্রে কি হয়, শিশুদেরকে আমি দিব কারণ ও তো রোজগার করে না, তো সুতরাং ও একটা জায়গার থেকে আরেক জায়গায় যাবে, একটা কিছু খাবে, ওর লাগবে। তো সেটা শুরু হয়েছে হয়তো সালামি দিয়ে, সালাম করার মাধ্যমে। এর একটা ভালো দিক ছিল, সম্পর্কে গাঢ় হওয়ার একটা ব্যাপার ছিল, শক্ত হওয়ার ব্যাপার ছিল। সেটা যখন ঈদিতে পরিণত হলো, অর্থাৎ আপনার আর সালাম করার দরকার নেই, এমনকি দেখা হওয়ারও দরকার নেই। গত 5 বছর দেখেন না আপনি আপনার নানিকে, কিন্তু আপনার বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আপনার কাছে ঈদিটা চলে আসছে। আচ্ছা, সেটা হচ্ছে সম্পর্কটা কিছু একটা থাকলো। তো আমরা যে ডিজিটাল জগতে প্রবেশ করেছি, এখানে কোনো না কোনোভাবে আমরা সম্পৃক্ত, আবার কোনো না কোনোভাবে আমরা অন্তরের জায়গাটার থেকে বিচ্ছিন্ন। এই জায়গাটায় আমরা এসেছি আর কি। আরেকটা বিরতি নিতে চাই, তারপরে আলোচনা রয়েছে আপনার সাথে। দর্শকের পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে শিগগিরই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জানা প্রসঙ্গ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ঈদের খুশি নিয়ে। আমাদের সাথে রয়েছেন নুরনবী শান্ত। নুরনবী শান্ত, আমরা তো সালামি, পোশাক, নতুন পোশাকের ঘ্রাণ, নতুন টাকা, অনেক কথাই হলো আমাদের। ঈদের যে চাঁদ দেখার যে বিষয়টা, এখন ইসলামী ফাউন্ডেশন আছে, তারা বৈঠক করে, মিটিং করে চাঁদ দেখে, সেটা জানিয়ে দেয়, সেটা আমরা শুনি। কিন্তু আমিও দেখেছি, আপনি তো আরও ভালো দেখেছেন, যে চাঁদ দেখার একটা উৎসবের মতো ছিল। আপনার ইফতারের পর বা বিকালের দিকে যে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখার পরে একটা সবাইকে মোবারকবাদ জানানো, সালাম দেওয়া, কাশুতি গাওয়া, এরকম একটা রেওয়াজ কিন্তু ছিল আগে। এখন এইগুলো কোথাও কোথাও হয়তো আছে, আর বেশিরভাগ জায়গাতেই নেই। মানে ঈদের চেয়েও কেন জানি ঈদের চাঁদ দেখার আনন্দটা সবচেয়ে বেশি আন্দোলিত করতে মানুষকে। ওই জায়গাটায় যদি একটু বলেন আপনি। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সত্যি সত্যিই তাই যে মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা থাকতো, বিশেষ করে শেষ রোজা কবে হবে, 29টা হবে না 30টা হবে, যেটা আজকেও আছে। তো সুতরাং 29 রোজার দিন থেকেই কিন্তু এটা শুরু হতো, অর্থাৎ কোনো রকম ইফতার করে, নামাজটা পড়ে, বড়রা বিশেষ করে শিশুরা তারা একটু খোলা জায়গায় চলে যেত। যে এলাকায় নদী আছে নদীর তীরে, যে এলাকায় নদী নাই, সড়ক আছে, খোলা মাঠ, সেখানে তারা চলে যেত চাঁদ দেখার জন্য। আচ্ছা। এবং অনেক সময় এগুলো নিয়ে নানান রকমের, আচ্ছা ওই যে দেখা গেছে, আসলে দেখা যায়নি, এই দেখা গেছে বলে যে একটা হই হই দিয়ে ওঠা, সবাই আনন্দগুলো শুরু হয়ে গেল। হই হই শব্দটা এখন তো একেবারেই নেই। এই যে না থাকাটা, এটা যেটা আমি বলছিলাম যে আসলে সবকিছুর প্রাতিষ্ঠানিকীকরণ বলতে যেটাকে বোঝায়, আমরা সবটাকেই প্রাতিষ্ঠানিক করে ফেলতে চেয়েছি, সমাজের মধ্যে কিছু রাখিনি তো আসলে। এই যে চাঁদ দেখার ব্যাপারটাকেও আমরা শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক করে ফেলেছি। এটা শুরুটা হয়েছিল ওই জায়গার থেকে যে কোনো একটা জায়গায় চাঁদ দেখেছে, হয়তো আকাশ এত পরিষ্কার ছিল, তারা পরদিন ঈদ করেছে, আরেকটা জায়গায় করেনি। এই পুরো ব্যাপারটাকে সমন্বয় করার জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। তারপরেও কি আসলে ওই সমন্বয়টা সম্ভব হলো? এখনো তো কোনো অনেক জায়গায় এখনো বলে যে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদ করতে চাই, মুন্সিগঞ্জ, মাদারীপুর। কিন্তু যেটা ঘটেছে এই প্রাতিষ্ঠানিকীকরণের কারণে, হয়তো একটা হয়েছে যে এখন জেলা প্রশাসকদের মাধ্যমে খবর টবর নিয়ে ঘোষণা করা হয় যে কালকে ঈদ, রাষ্ট্র ঘোষণা করে। আমি নিজেই যে ঘোষণা করছি, অর্থাৎ আমি একা করছি না, কিন্তু আমার সঙ্গে একদল মানুষ আছে যারা মিলে আমরা চাঁদ দেখেই যে লাফাচ্ছি এবং কি একটা অদ্ভুত, অপরিমেয়, অপার্থিব আনন্দ লাভ করছি। এই প্রাতিষ্ঠানিকীকরণের ফলে কি সেই আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম না? এবং এটা শুধু ওই আনন্দ থেকে বঞ্চিত হওয়া না, কিন্তু যেটা বলছিলাম যে আগে যে
ঈদের যে সমন্বিত আনন্দ লাভের যে একটা প্রক্রিয়া ছিল, যে প্রক্রিয়াগুলো ছিল, তার মধ্যে একটা ছিল এই চাঁদ দেখা। সেটাই, জি। এবং যে প্রথমে চাঁদ দেখবে তার আনন্দ এবং তার প্রশংসার যে ব্যাপার, তার তো ওই রাতে ঘুমই হবে না আচ্ছা, আনন্দে। জি। তো এই ব্যাপারগুলো থেকে আমরা সরে এলাম, জানি না ভালো করতে গিয়ে কিনা, বা প্রযুক্তির, এখন তো আমরা আসলে আর এই খবরগুলোও দেখছি না যে ইসলামিক ফাউন্ডেশনের কমিটির প্রধান, আমরা মোবাইলে এখন দেখে নিই যে কালকে ঈদ। শেষ একটা প্রশ্ন, অনুষ্ঠান শেষের দিকে এসেছি, সেটি হচ্ছে যে নজরুলের লেখা গান এবং আব্বাস উদ্দিনের কণ্ঠে গাওয়া যে ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনার কাজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আমি ছোটবেলা থেকে রেডিওতে এই গান শুনছি, এখন আমি এই গান শুনি। আমি তো ভাবতাম যে এটা বুঝি ঈদের গান, হ্যাঁ, তখন আমি হয়তো নজরুলকে চিনতাম না বা আব্বাস উদ্দিনের নাম আমি শুনিনি। কিন্তু এখনও সে এই গানটাই দেখতেছি, এই একটা জিনিসই দেখতেছি এখনও সমসাময়িক, ব্যাপকভাবে সমসাময়িক। এই গানটা না বাজলে বা এই গানটা টেলিভিশনে বা রেডিওতে বা এখন যত প্রযুক্তির ব্যাপার স্যাপার আছে সেখানে না হলে মনেই হয় না যে কালকে ঈদ। হ্যাঁ, ঈদের আগের দিন সন্ধ্যায় এই গানটা আপনাকে শুনতেই হবে এবং বাজতেই হবে। এটাকে আমার কাছে তখন মনে হতো ঈদ সঙ্গীত, এটা এখনও সমসাময়িক মনে হচ্ছে। যদি এই গান নজরুল না লিখতেন আর আব্বাস উদ্দিন না গাইতেন তাহলে ঈদের অপূর্ণতা থেকে যেত কিনা। খুবই মানে কৌতূহল দীপক একটা ব্যাপার। কিন্তু প্রথমত যে না, থাকতো না, কারণ আনন্দ তো আনন্দই। ধরেন এই আমাদের এইখানে আমি যদি 150 বছরই ধরি, কোট আনকোট মুনতাসির মামুনকে আমি কোট করে বলছি যে তার আগে কি এখানে আনন্দ ছিল না? ঈদের আনন্দ ছিল না, নানান ফর্মে নানান রকমের আনন্দ ছিল। তো ফলে ঈদের যখন প্রচলন হলো, যখন মুসলমান সমাজের মধ্যবিত্ত অংশটা বিশেষ করে এগুতে শুরু করলো, একটা নতুন উৎসব কিন্তু চালু হলো, সেটার নাম ঈদ উৎসব। এর সঙ্গে আমি একটু সাংস্কৃতিক একটা জায়গার খুঁজে পাই, সেটা হচ্ছে দেখেন যখন পুজো হয়, বিশেষ করে দুর্গোৎসব হয়, কলকাতা রেডিওতে এক ধরনের পাঁচালী পাঠ হতো এবং সেটা অত্যন্ত জনপ্রিয় ছিল। আচ্ছা, অনেক মানুষ সেই শুধু কলকাতার ভদ্র সমাজ না, সারা বাংলার হিন্দুরা কিন্তু ওই অনুষ্ঠানটা শুনে তাদের পূজার উৎসবের দিনটা শুরু করত। এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখনই মুসলমানদের মধ্যে একটা স্বাতন্ত্র্য বোধের ব্যাপার ছিল, এটা শুধু নবাব সলিমুল্লাহদের আন্দোলনের ব্যাপার আমি বলছি না, আর অনেক পরের ব্যাপার। আচ্ছা, মুসলমানদের এরকম কোনো রেডিওতে কিছু নাই কেন, কিংবা এরকম কোনো পাঁচালি তো মুসলমান করবে না, হিন্দু, তাহলে এরকম কোনো গান হতে পারে। এবং দায়িত্বটা নজরুলই নিলেন, কারণ দেখেন যে নজরুল এরকম একটা ব্যাপার ছিল যে সমাজ গড়ার অনেকগুলো জিনিস নজরুলের হাত দিয়ে হয়েছে। উনি গান লিখলেন, আব্বাস উদ্দিন গাইলেন, এবং সঙ্গে সঙ্গে শুধু এই বর্তমান বাংলাদেশ না, গোটা বাংলার মুসলমান সমাজ এটাকে তাদের নিজেদের গান হিসেবে কিন্তু নিয়েছে। আপনি লক্ষ্য করেন যে এই যে মিলাদের সময় আমরা যে বলি বালাগাল উলাবে কামালিহি কাসা, এটা কার লেখা? শেখ সাদির, কিন্তু না বাঙালি না অন্য কেউ। তো ওই যে পার্সিয়ান একজনকে আমরা নিলাম, কেন নিলাম? কারণ আমাদের মুসলমানের পরিচয় স্বাতন্ত্র্যের একটা উপকরণ, সাংস্কৃতিক উপকরণ দরকার। সেই উপকরণ এই ঈদের ক্ষেত্রে হয়ে উঠেছে কাজী নজরুল ইসলামের এই গান। জি, নুরুন্নবী শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছি। কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। যে আলোচনা আমাদের হলো যে ঈদের জৌলুস, ঈদের জাঁকজমক এখন হয়তো বেড়েছে, কিন্তু ওই যে আন্তরিকতা, সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম প্রীতি, সেই জায়গাটায় কোথাও যেন একটু ঘাটতি রয়েছে। সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্য আমাদেরকে হয়তো আজ থেকে যদি আমরা কাজ শুরু করি, তাহলে হয়তো যেটা বললেন যে 20 বছর পরে হলো সেটা আবার বাস্তবায়ন হবে। তো আমরা সেই আশায় থাকতে চাই এবং সেভাবে কাজটা করতে চাই। আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।